বৃষ্টিক্লান্ত শহরে লেখিকা সুব্রতা শুভা। গল্পের শেষ অংশ। কিরণ বসে আছে ঝিলের ধারে চিত্রলেখার অপেক্ষায়। আজ সে তাড়াতাড়ি চলে এসেছে, এখনো আসছে না কেন চিত্রলেখা ভাবতে ভাবতেই চিত্রলেখা রেনরেনে কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো কিরণ। চিত্রলেখার ফোলা ফোলা চোখ মুখ দেখে আঁতকে উঠল কিরণ। মুহূর্তেই যেন অস্থিরতা বেড়ে উঠল তার। চিত্রলেখা নিজের সাদা রঙের ওড়না কপালে থাকা ঘাম মুছে ঝিলের পাশে থমকে থাকা কিরণের পাশে বসলো। কিরণ অস্থির চিত্তে বলে উঠল, কি হলো চিত্রলেখা, তোমাকে এত অস্বাভাবিক লাগছে কেন? চিত্রলেখা ঝিলের পরিষ্কার পানির দিকে তাকিয়ে বলল, তোমার কথা বলেছিলাম আম্মুকে। কিরণ চিত্রলেখার দিকে তাকিয়ে বলল, উনি কি বললেন? চিত্রলেখা পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার আম্মু ছোটবেলা থেকে আমাকে আর আমার ভাইকে একা হাতে মানুষ করেছেন। বাবা নামক স্বার্থপর মানুষটাই ভাই যখন খুব ছোট তখনই উনি আমাদের ছেড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে ছেড়ে চলে যায় আমাদের ছেড়ে। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করায় আমার মায়ের দিকে পরিবার আমাদের খোঁজ অবধি নেয়নি। তখন থেকে আমার মায়ের ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যায়। কিরণ যে আবারও বেশি উত্তেজিত হয়ে ওঠে। হুট করে সে চিত্রলেখার ডান হাতটা নিজের দু হাতের মধ্যে আবদ্ধ করে নিজের কপালে ছোঁয়ালো। চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেলল। চিত্রলেখার নিজেকে আজ খুব অসহায় লাগছে। এর আগে অনেক খারাপ পরিস্থিতি এসেছে, কোথায় এমন তো লাগেনি। আজ কেন কথাগুলো গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে তার? কিরণকে কিভাবে বলছে সে? কিরণ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চিত্রলেখা কি বলবে তা কিছুটা আন্দাজ করতে পারছে সে, কিন্তু মনে প্রাণে সে চাইছে সেই আন্দাজ যেন ঠিক না হয়। সে তাহলে সহ্য করবে কিভাবে? শরীর ধরধর করে কাঁপছে তার। চারপাশে পিনপতন নীরবতা। সেই নীরবতা কাটিয়ে চিত্রলেখা বলল, আম্মু মেনে নিবে না। হুট করে শক্ত করে ধরে থাকা চিত্রলেখার হাত ছেড়ে দিল। পাশে থাকা ঘাস খামচে ধরল সে। চিত্রলেখা ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল কিরণের দিকে। কিরণের দৃষ্টি আবদ্ধ ঝিলের স্বচ্ছ পানির দিকে। চিত্রলেখা হাত ঘড়িতে তাকিয়ে বলল, 6টা বাজে কিরণ, আবার দেখা হবে নাকি? কিরণ চিৎকার করে বলল, চুপ, আর একটা কথাও আমি শুনতে চাইছি না, চলে যায় এখান থেকে। চিত্রলেখার চোখের কোণে জমে থাকা নোনা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিরণের রূপ তার অচেনা। কিরণ কখনোই তার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি। ছেলেটা শান্তশিষ্ট, হুট করে রেগে যাওয়ায় চমকে উঠল চিত্রলেখা। চিত্রলেখা কিরণের হাত ধরতে নেবে তার আগেই হনহনিয়ে চলে গেল কিরণ। চিত্রলেখা কান্না ভেজা চোখে তাকিয়ে রইল কিরণের যাওয়ার দিকে। কিরণ উন্মাদের মতো বাইক চালাচ্ছে, তাকে পাগল পাগল দেখাচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে চিত্রলেখার কান্না ভেজা মুখ। সুব্রতা কাকলির কাছ থেকে আম নিয়ে লবণ মরিচ দিয়ে খেতে লাগলো। কাকলিও খাচ্ছে তার সঙ্গে। কাকলির ফোন বেজে উঠতেই সুব্রতা কপাল কুঁচকে তাকালো সে। কাকলি কল রিসিভ করতেই অপর পাশ থেকে কাব্য বলে উঠল, তোরা কোথায়? প্রাইভেটে গেছিস নাকি? গেলে ওখানেই থাক, আমি অফিস থেকে বের হয়েছি, তোদেরকে নিয়ে আসছি। কাকলি বলল, দা ভাই আজ তো প্রাইভেট ছিল না, আমরা বাসায় আছি। কাব্য বলল, ও ফাঁকিবাজ তাহলে বেঁচে গেছে। সুব্রতা চেঁচিয়ে বলল, ওই মিয়া আর
মিয়াকে ফাঁকিবাজ, আপনি ফাঁকিবাজ। কাব্য তাড়াতাড়ি করে কল কেটে দিল। সে বুঝতে পারেনি যে শুভ্রতা শুনতে পাবে তার কথা। হাসলো সে, আবার নিজেকেই নিজে প্রশ্ন করলো সে হাসলো কেন। কিন্তু অনেক ভেবেও যখন কোল কিনারা পেল না, তখন আর সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি চালাতে লাগলো। শুভ্রতার কাকলি ছাউনিতে বসেছিল। তখন সামনে দিয়ে গট গট পায়ে কিরণ চলে গেল। কাকলি কয়েকবার ডাকলো, কিন্তু উত্তর দিল না কিরণ। কাকলি অবাক হলো কিরণের আচরণে। হঠাৎ করে কি হলো তার ভাইয়ের? শুভ্রতার কথায় ভাবনার ছেদ ঘটল। শুভ্রতা বলে উঠল, ওনাকে কেমন দেখাচ্ছিল কেন? কাকলি চিন্তিত কণ্ঠে বলল, তাই তো বুঝতে পারছি না। কিরণ কেমনভাবে বাসায় ঢুকতে দেখে আঞ্জুমা বেগমের মুখ চুপসে গেল। তবে কি মেয়েটা ধোঁকা দিল? এগুলো ভাবনায় তার মাথায় ঘুরঘুর করছে। আঞ্জুমা বেগমের ভাবনার ছেদ ঘটল ধাম করে দরজা লাগানোর শব্দে। কি হবে এখন, তাই উনি ভাবতে লাগলেন। কাব্যের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। কাব্য বাড়িতে ঢুকে আরো শব্দ না পেয়ে কপাল কুঁচকে এগিয়ে গেল কাকলির রুমের দিকে। আশা বেগম কাঠের স্কেল হাতে চোখে চশমা এঁটে বসে আছেন কাকলি আর শুভ্রতার সামনে। কাকলি পড়ছে, কিন্তু শুভ্রতা শুধু ঠোঁট উল্টাচ্ছে। কাব্য কি যেন মনে করে ফোনটা বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল শুভ্রতার। ফোনটা পকেটে রেখে গলা পরিষ্কার করে বলল, আম্মু। আশা বেগম ঘুরে তাকালো কাব্যর দিকে। শুভ্রতাও তাকালো। আশা বেগম গম্ভীর কণ্ঠে শুভ্রতাকে বললেন, ওর দিকে তাকিয়ে লাভ নেই। আজ পড়া শেষ না করা পর্যন্ত তোমার ওঠা নেই। শুভ্রতা মুখ ভেঙচি কাটল। আশা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, যা রুমে গিয়ে ফ্রেশ হ। কাব্য শুভ্রতাকে একটা চোখ টিপল। শুভ্রতা কিছু বলতে নিবে, তার আগে কাব্য বাঁকা হেসে শীষ বাজাতে বাজাতে চলে গেল। আশা শুভ্রতার দিকে তাকিয়ে বললেন, মনোযোগ দিয়ে পড়ো। শুভ্রতা নাক মুখ কুঁচকে পড়তে লাগলো। কাব্য নিজের রুমে গিয়ে শুভ্রতার কাকলির জন্য আনা চকলেট বেড সাইড টেবিলে রাখলো। একটা ট্রাভেল নিয়ে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতেই বেডের ওপর আঞ্জুমা বেগমকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে ভ্রু যুগল কুঁচকে বলল, দাদিমা কিছু কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আঞ্জুমা বেগম কিছু বলার আগেই ললিতা এসে কাব্যকে নাস্তা দিয়ে গেল। আঞ্জুমা বেগম বললেন, তুই আগে খেয়ে নে। কাব্য খানিকটা চিন্তিত হয়ে বলল, সমস্যা নেই দাদিমা, তুমি বলো কি হয়েছে। আঞ্জুমা বেগম বললেন, খেয়ে নাও। কাব্য বাধ্য হয়েও তাড়াতাড়ি নাস্তাটা করে নিল। নাস্তা শেষ করে বেডে এসে আঞ্জুমা বেগমের পাশে বসে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে দাদিমা? আঞ্জুমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে কিরণের সব ঘটনা বললেন, যা যা উনি জানতেন। কাব্য আঞ্জুমা বেগমের কথা শুনে চুপ হয়ে গেল। নীরবতা ভেঙে কাব্য আঞ্জুমা বেগমের হাত ধরে সান্ত্বনা দিয়ে নরম কণ্ঠে বলল, চিন্তা করো না দাদিমা, আমি দেখছি বিষয়টা। মেয়েটা বিকালে কি বলেছে কিছু জানো? আঞ্জুমা বেগম বললেন, না, ও তো এসে রুমের দরজা বন্ধ করে আর খেলোইনি। মুখ দেখে তো মনে হলো না স্বাভাবিক কিছু হয়েছে। কাব্য বলল, আচ্ছা আমি দেখছি, তুমি চিন্তা না করে রুমে যাও। আঞ্জুমা বেগম কিছুটা নিশ্চিন্ত চিত্তে কাব্যের রুম ত্যাগ করলো। কাব্য ভাবনায় পড়ল। তখনই শুভ্রতা অলস ভঙ্গিতে বই খাতা নিয়ে রুমে প্রবেশ করলো। কাব্যের ভাবনার ছেদ ঘটল শুভ্রতার কণ্ঠে। শুভ্রতা চকলেটের দিকে তাকিয়ে বলল, চকলেটগুলো কার? কাব্য শুভ্রতার দিকে তাকিয়ে বলল,
কাকলির জন্য অফিস থেকে আসার সময় সব সময় নিয়ে আসি। আর এখন তো আরও একটা বাচ্চা আছে আমাদের বাসায়, তাই আজ তার জন্য নিয়ে এসেছি। সুব্রতা কপাল কুঁচকে বলল, আরেকটা ছোট বাচ্চা আবার কে? আপনার ছোট ভাই। কাব্য বেড থেকে উঠে এসে চকলেটগুলো নিয়ে সুব্রতার হাতে দিয়ে ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, পাগলি মেয়ে, এটা তোমার জন্য আর কাকলির জন্য, যাও ওকে দিয়ে এসো। সুব্রতা মুখ ভেঙচি কেটে চলে গেল কাকলির রুমে। বক বক করতে করতে কাব্যর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে, কিরণ বাদে। কাব্য কিছুটা চিন্তিত হয়ে পেছনে তাকাতেই কিরণকে দেখতে পেল। কিরণের মুখ অসম্ভব গম্ভীর হয়ে আছে, চোখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কাব্য দীর্ঘশ্বাস ফেলে খাওয়া শুরু করলো। আঞ্জুমা বেগম কিছু বললেন না, চুপচাপ বসে আছেন। কিরণ চেয়ার টেনে বসতেই আশা বেগম ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে তোর? বিকেলে বাইরে থেকে আসার পর থেকে তোকে এমন দেখাচ্ছে কেন? কিরণ খাওয়ার দিকে চোখ রেখে বলল, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল, তাই একটু ঘুমিয়েছিলাম, হয়তো সেই জন্যই এমন দেখাচ্ছে। ঘুমালেই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আশা বেগমের মনটা তাও খুদ খুদ করতে লাগলো, কিন্তু তাও সে কথা বাড়ালো না। কিরণ চুপচাপ খাবার নাড়াচাড়া করে চলে গেল। আশা বেগমের সন্দেহ যেন আরো বেড়ে গেল। খাওয়া শেষ করে কাব্য কিরণের রুমে চলে গেল। কিরণ বসেছিল বেডের উপর। কাব্য কিরণের পাশে বসে বলল, মন খারাপ? কিরণ তাকালো কাব্যর দিকে। কাব্য হাসলো। কাব্য নরম কণ্ঠে বলল, কি হয়েছে বিকালে? কিরণ খানিকটা অবাক হলো। কাব্য আবারও হাসলো। কিরণের হাতে হাত রেখে বলল, আমি তোর বড় ভাই, আর চেহারার যে অবস্থা করে রেখেছিস, সব যে তখন খাবার টেবিলে মিথ্যে বলেছিস, বোঝাই যাচ্ছে অভিনয়টাও ঠিক মতো করতে পারিস না। হুট করে কিরণ কাব্য শক্ত করে আঁকড়ে ধরলো কিরণকে। ছেলেটা রীতিমতো ফোপাতে লাগলো। কাব্য কিরণের মাথায় হাত রেখে বলল, আমি চিত্রলেখার সঙ্গে তোকে বিয়ে দিয়েই ছাড়বো। আর আমার এত হ্যান্ডসাম ভাই, তাকে কেন কোনো মেয়ে রিজেক্ট করবে? নো নেভার, আমি তো কিছুতেই হতে দেব না। কিরণ কাব্যকে ছেড়ে বেডে উঠে বসে বলল, ও আমাকে রিজেক্ট করেনি দা ভাই, ও আমাকে ভালোবাসে। কাব্য কপাল কুঁচকে বলল, তাহলে সমস্যা কি? কিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। কাব্য সব শুনে খানিকটা সময় চুপ করে থেকে বলল, ও এই ব্যাপার, তাতেই তুই দেবদাস হয়ে বসে আছিস? তাকে তার বেটা এখন শুরু তোর শাশুড়িকে মানানো, তারপর বাসার সবাইকে। চিল ব্রো, এত সিরিয়াসলি নিস না, আমি দেখছি সব। কিরণ কাব্যর দিকে তাকিয়ে বলল, দা ভাই তুই কি করবি? কাব্য বাঁকা হেসে বলল, আগে আগে দেখ তো হোতা হে কিয়া। এখন ঘুমকাল, সকাল থেকে কাজ আছে অনেক। কিরণ গোল গোল চোখে তাকিয়ে বলল, কি কাজ? কাব্য কিরণের পিঠ চাপড়ে বলল, আর এত টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো, সব দেখে নিব। এখন ঘুমাতো, আমিও গিয়ে ঘুমাই। বলেই কাব্য কিরণের রুম ত্যাগ করলো। কিরণ শুধু ভ্যাবলার মতো তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। কাব্য কি করবে সেটা ভাবতে ভাবতেই কখন যে চোখটা লেগে এসেছেন তার বুঝতেই পারেননি সে। কাব্য কিরণের রুম থেকে বের হতেই আশা বেগমের মুখোমুখি হয়। খানিকটা থতমেত খেয়ে যায় কাব্য। আশা বেগম কাব্যকে বললেন,
তুই কিভাবে সমস্যার সমাধান করবি? আর তোর আব্বু এগুলো জানে? কাব্য বলল, আম্মু তুমি একটু বাবাকে ম্যানেজ দিবে। আশা বেগম কপাল কুঁচকে বললেন, চিনি না জানি না, এমন করে কেমনে কি? কাব্য আশা বেগমের হাত ধরে বলল, আমি খোঁজ খবর নিচ্ছি, মেয়েটা যদি ভালো হয় তো তোমার সমস্যা নেই তাই না? আশা বেগম ফুঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, দেখ কি করিস। বলে উনি ওনার রুমে চলে গেলেন। কাব্য দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গিয়ে দেখলো শুভ্রতা বেডের উপর গালে হাত দিয়ে বসে থেকে কি যেন ভাবছে। শুভ্রতার ভাবনার ছেদ ঘটিয়ে কাব্য বলে উঠল, কি এত ভাবছো? শুভ্রতা ভাবুক দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে বলল, কথা হচ্ছে কি, আমি কলেজে গিয়ে কি করব? কাব্য ভ্রু কুঁচকালো। শুভ্রতা আবারও বলল, পোলাপান সামলানোর জন্য তো এসএসসি পাশ করছি, আর পড়াশোনা করে কি করব বলেন তো? কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট বন্ধ করে বলল, এগুলো এখন ভেবে লাভ নেই। তুমি আম্মুর পাল্লায় পড়েছো, তা আজ কি পড়া পারোনি নাকি? সুব্রতা ঠোঁট উল্টিয়ে বলল, জানে না, পড়া না পারলে শাশুড়ি কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে, কি এক মহাবিপদ বলেন তো? কাব্য চোখ থেকে চিকন ফ্রেমের চশমাটা বেড সাইডে টেবিলে রেখে বলল, এখন ঘুমাও, তাছাড়া আবার সকালে উঠতে না পারলে আম্মু খেপে যাবে। সুব্রতা কাব্যের দিকে ঘুরে বসে বলল, কাল তো শুক্রবার, কালকেও ছুটি নেই। কাব্য বালিশে মাথা রেখে বলল, কাল আম্মু সকালে ব্যাচ পড়ায়, তো সাথে তোমাদেরও বসাবে। শুভ্রতা কপাল চাপড়াতে লাগলো। কাব্য হাসলো আর বলল, এখন ঘুমাও, রাত হয়েছে অনেক, পরে ঘুম না হলে খারাপ লাগবে। শুভ্রতা ধপ করে অপর পাশে হয়ে শুয়ে পড়ল। কাকলি দরজায় টোকা দিতেই ধরফড়িয়ে উঠল শুভ্রতা। কাকলি শুভ্রতা আসতে বলে বলে চলে গেল। পাশে তাকিয়ে দেখলো কাব্য খালি গায়ে শুয়ে আছে। দেখেই চোখ কপালে উঠল শুভ্রতার। এই ছেলে তো রাতে টি শার্ট পরে শুয়েছিল। শুভ্রতার মাথায় হুট করেই শয়তান নাড়া দিল। সে একটা শয়তানি হাসি দিয়ে পাশের গ্লাসটা তুলে নিয়ে পানি ছিটাতে লাগলো কাব্যর গায়ে। কাব্য হুড়মুড়িয়ে উঠল। কি হয়েছে ব্যাপারটা বুঝতে বেগ পেতে হলো তার। বুঝতে পেরেই শুভ্রতার দিকে তাকাতেই শুভ্রতা ভোর দৌড় দিল ওয়াশরুমের দিকে। কাব্য শুভ্রতা বলে চেঁচিয়ে উঠল। শুভ্রতা ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দরজার সঙ্গে পেট লাগিয়ে হাসতে লাগলো। অনেকক্ষণ পর শুভ্রতা ফ্রেশ হয়ে দরজা খুলে টুকি দিল, না কাব্য নেই, বাইরে গেছে হয়তো। শুভ্রতা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বের হবে নিবে তখনই এক গ্লাস পানি আছড়ে পড়ল শুভ্রতার মুখে। শুভ্রতা একদম হতবিম্ব হয়ে গেল। কাব্য বাঁকা হেসে বলল, আমার সঙ্গে পাঙ্গা লাগতে এসেছো, আমি কি তোমায় ছেড়ে দিব? হুট করে শুভ্রতা ঠোঁট উল্টিয়ে ভেবে করে কান্না করতে লাগলো। কাব্য থতমত খেয়ে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? শুভ্রতা নাক টেনে বলল, এখন আপনার জন্য আমাকে আবার শাশুড়ির থেকে বকা খেতে হবে। কাব্য অবাক হয়ে বলল, আম্মু আবার বকবে কেন? শুভ্রতা এবার খেপে গিয়ে বলল, বোঝেন না মিয়া, এখন পানি দিয়ে জিভে যাওয়ার পর চেঞ্জ করতে হবে না? কি করলেন আপনি এটা? কাব্য বাঁকা হেসে শুভ্রতার নাক টেনে বলল, তা এই কথা কি আমার গায়ে পানি দেওয়ার সময় মনে ছিল না? শুভ্রতা মুখ ভেঙচি কাটল। শুভ্রতা গিয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য ফ্রেশ হয়ে
ল্যাপটপ নিয়ে বসলো। সুব্রতা হাই তুলছে আর বই নিয়ে বসে আছে। আশা বেগম তাকাচ্ছে ওর দিকে, সেই দিকে সুব্রতার কোনো হুঁশ নেই। কাকলি বিষয়টি খেয়াল করে সুব্রতাকে টোকালেও তার কোনো হুঁশ নেই। আশা বেগম কিছুক্ষণ পর ধমকে উঠল। সুব্রতা চমকে দাঁড়িয়ে পড়ল। সুব্রতা মাথা নিচু করে বসে পড়ল আবার। তার যে ম্যাথ ভালো লাগে না এটা কেন কেউ বোঝে না। কিরণ বসে আছে চিত্রলেখার মা সাফিনা বেগমের সামনে। কাব্যের কথায় সে এখানে এসেছে ওনাকে মানাতে। উনি যদি এরপরও রাজি না হয় তাহলে অন্য প্ল্যান করবে কাব্য। কিরণের বুক ধুক করছে, হাত দুটো কচলাচ্ছে সে। সাফিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কিরণ চৌধুরী? কিরণ খানিকটা কাপা কণ্ঠে বলল, আন্টি আমি কিরণ। সাফিনা বেগম চশমাটা ঠিক করে বলল, ভালোবাসো চিত্রলেখাকে? কিরণ যেন কোনো ক্রমেই অস্থির হয়ে উঠছে। এতটা অস্থির কেন দিন লাগেনি তার। সাফিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে কিরণের দিকে তাকিয়ে বলল, ভালো প্রেমিক কখনোই ভালো স্বামী হতে পারে না। কিরণ পরপর কয়েকটি নিঃশ্বাস ছেড়ে বলল, আমি বলবো না যে চিত্রলেখাকে ছাড়া আমি বাঁচব না, কারণ এটা কখনোই সত্যি না। তবে ওকে ছাড়া আমার আত্মা মরে যাবে। ও আমার হৃদস্পন্দন, যাকে ছাড়া আমার একটু সময় চলবে না। সাফিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, আবেগ দিয়ে জীবন চলে না কিরণ। কিরণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আন্টি আমি জানি আপনি যদি মনে করেন আমার বাবা বড় বিজনেস আছে বলেই আমি যা ইচ্ছে তাই করতে পারি তাহলে আপনি ভুল ভাবছেন। আর আমি আমার বাবার পয়সায়ও বসে খাবো না। এই বছর আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। আমি চাকরি করে নিজের টাকা দিয়ে চিত্রলেখার দায়িত্ব নিব। সাফিনা বেগম তার ছেলের হাসি দিয়ে বললেন, যত সহজে কথাগুলো বলছো, করা কি এতই সহজ? কিরণ সামনে থাকা পানির গ্লাস থেকে পানি খেয়ে বলল, আমি জানি বাস্তবতা এতটাও সহজ না, কিন্তু চিত্রলেখার জন্য আমাকে করতেই হবে। সাফিনা বেগম বললেন, তোমার থেকে আমি ভালো ছেলে পাবো চিত্রলেখার জন্য, সেখানে আমি কোনো দিক দিয়ে তোমাকে বেছে নিব। কিরণের কথাগুলো আটকে আসছে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে কিরণ বলল, ভালো ছেলে হয় চিত্রলেখার জন্য আপনি অনেক পাবেন, কিন্তু আমার মতো ভালো ওকে কেউ রাখতে পারবে না। আর কথা হচ্ছে আমি যদি এতটা খারাপ হতাম তাহলে আপনার পারমিশন নিয়ে আসতাম না। চিত্রলেখা পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতেই পারতাম, আপনি কিছুই করতে পারতেন না। কিন্তু আমি তা করব না, কারণ আপনি আপনার মেয়েকে খুব কষ্ট করে বড় করে তুলেছেন। আপনার অনুমতি ছাড়া আমরা ভালো থাকবো না। সাফিনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার পরিবারের সবাই জানে চিত্রলেখার কথা। কিরণ হাতের রুমাল দিয়ে কপালে জমে থাকা শুকনো ঘামের বিন্দুগুলো আলতো হাতে মুছতে মুছতে বলল, এখনো সবাই জানে না, তবে আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করে। ওনারা জানে আমি ভুল কাউকে ভালোবাসবো না। সাফিনা বেগম সোফা থেকে উঠতে উঠতে বললেন, তোমার বাবার নম্বর দিও, ওনার সঙ্গে আমার কথা আছে। কিরণ ভ্রু কুঁচকে বলল, বাবার সঙ্গে কি কথা বলবেন? আপনি কি রাজি চিত্রলেখাকে আমার হাতে তুলে দিতে? সাফিনা বেগম পেছনে ঘুরে কিরণের দিকে তাকিয়ে বললেন, আমি তো একবারও রাজি হওয়ার কথাটা বলিনি।
যা বলেছি তাই করো। কিরণের মুখ চুপসে গেল। আনিসুল চৌধুরীর নাম্বার দিয়ে টলমল চোখে বেরিয়ে এলো চিত্রলেখার বাসা থেকে কিরণ। বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছিল কাব্য। ফোনে গেমস খেলছিল আর কিরণের অপেক্ষায় বসেছিল। কিরণ গেটের বাইরে আসতেই একটা মেয়ে আছড়ে পড়ল কিরণের বুকে। কাব্য চোখ ছোট ছোট করে তাকালো সেদিকে। গাড়িতে বসে মেয়েটাকে দেখতে পেল না সে, তবে তার বুঝতে বাকি রইল না যে এটাই চিত্রলেখা। চিত্রলেখা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল কিরণকে, যেন ছেড়ে দিলেই কিরণ হারিয়ে যাবে চিরজীবনের জন্য। পারলে সে কিরণের বুকের ভেতরে ঢুকে যেত। কিরণ বস্তুর ন্যায় দাঁড়িয়ে আছে। চিত্রলেখা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, তুমি এমন করছো কেন কিরণ? কাল রাতে আমি তোমাকে কতবার কল করেছি তুমি জানো? আমার সব কথা না শুনে তুমি বিকেলে চলে গেলে। তুমি কি একবারও আমার কথা ভাবলে না? আমার কি অবস্থা হয়েছিল? কিরণ চুপচাপ আগের মতোই দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পর কাব্যের গলা শুনে চিত্রলেখা কিরণকে ছেড়ে ওর পাশে দাঁড়ালো। কিরণ অসহায় দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে। কিরণ কিছু বলতে নিবে তার আগেই কাব্য ওকে থামিয়ে দিয়ে বলল, এখন চলো এখান থেকে, কফি খেতে খেতে কথা হবে চলো। কিরণ তাকালো চিত্রলেখার দিকে। চোখ মুখ মেয়েটার লাল হয়ে ফুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। কাব্য বলল, আরে চল, দুজনকেই তো যেতে বলছি। কাব্য ওদের নিয়ে গাড়িতে তুলে গাড়ি চালাতে লাগলো। উপর থেকে সবকিছু তীক্ষ্ণ চোখে দেখলেন সাবিনা বেগম। চিত্রলেখা তার কথা শুনল। সে তো চিত্রলেখাকে না করেছিল কিরণের সঙ্গে না মিশতে। তারপরেও চিত্রলেখা। সাবিনা বেগম চলে গেলেন বারান্দা থেকে। সুব্রতা রুম গোছাচ্ছিল, কার্পেটের কাপড়গুলো গোছাচ্ছিল সে। কাব্যের কাপড়ের ভাঁজ থেকে হুট করে একটা ছবি মেঝেতে পড়ে যায়। সুব্রতা ভুকুচকে ছবিটা তুলতেই দেখতে পেল একটা মেয়ের ছবি। ফর্সা মেয়েটির চোখগুলো টানা টানা, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, গালে টোলও দেখা যাচ্ছে। এক কথায় অসম্ভব সুন্দরী মেয়ের ছবি এটা। হুট করেই মন খারাপ হয়ে গেল সুব্রতার। মেয়েটাকে এটাই ঘুরপাক খেতে থাকলো সুব্রতার মনে। সে কিছুতেই মেনে নিতে পারছে না এটা। ছবিটা আবারও আগের জায়গায় রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ছবিতে থাকা মেয়েটার মতো ফর্সা, গায়ের রং নেই তার, না আছে গালে টোল, না আছে ঠোঁটের নিচে তিল, তবে উজ্জ্বল শ্যাম বর্ণের মায়াবতী সে। তার চোখের মায়া আবদ্ধ হলে সেই মায়া ত্যাগ করা খুবই কঠিন। তবু মন খারাপ হলো তার। মুখ ফুলিয়ে রুম ত্যাগ করলো সে। সে ছাদের দিকে যাওয়ার জন্য রওনা হলো। ধীর পায়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো সে। কালো রেশমি চুলগুলো বিকেলের মৃদু বাতাসে উঠতে লাগলো। বিকেলের বিষণ্ণতা যেন সুব্রতার মন খারাপ আরো এক ধাপ বাড়িয়ে দিল। কিছুদিনের মধ্যেই বড় আপন আপন লেগেছে তার কাব্যকে। কাব্যের কাছে অন্য মেয়ের ছবি যত্নে তোলা ভাবতেই খারাপ লাগছে তার। মেয়েটাকে আজ বড় একা লাগছে তার। মন খারাপগুলো যেন একসঙ্গে গলা পাকিয়ে যুদ্ধ করছে। কাঁধে আরো আলতো হাতের স্পর্শে আঁতকে উঠল সুব্রতা। নিজেকে স্বাভাবিক করে পাশে তাকাতেই দেখলো আঞ্জুমা বেগম দাঁড়িয়ে আছেন।
সুব্রতা নিজের ঠোঁটে হাসি এনে বলল, দাদিমা তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে ডাকতে আমি চলে যেতাম। আঞ্জুমা বেগম মুচকি হেসে বললেন, মন খারাপ? হুট করে সুব্রতার মুখ চুপসে গেল। আঞ্জুমা বেগম আবারও মুচকি হাসলেন। আঞ্জুমা বেগম বললেন, বুঝি রে বুঝি, কাব্যের সঙ্গে কিছু হয়েছে তাই না? সুব্রতা তাকালো আঞ্জুমা বেগমের দিকে। আঞ্জুমা বেগম আবারও বললেন, ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। তোদের একসঙ্গে করেছেন আল্লাহ, উনি সব ঠিক করে দিবেন বুঝলি। কাব্য কিরণার চিত্রলেখা বসে আছে একটা রেস্টুরেন্টে। কিরণার সাফিনা বেগমের কথাগুলো শুনে কিছুটা ভাবনায় পড়ল কাব্য। কাব্য ভাবুক কণ্ঠে বলল, ওনার মুখের ভাব দেখে কি বুঝলি? কিরণ বলল, ওনার মুখের ভাব উপর থেকে বোঝা সম্ভব না। কাব্য ভেবে বলল, টেনশন নিস না, কাল রাতে আম্মুর সঙ্গে কথা হয়েছে, আম্মু বাবাকে সব বোঝাবে। আর দেখি উনি বাবাকে কি বলেন। আমাদের চেষ্টা করতে হবে, ভেঙে পড়লে চলবে না একদম। কাব্য চিত্রলেখাকে উদ্দেশ্য করে বলল, তোমার মা কি জিনিস বলো তো, আমার ভাইটারে ঘোরাচ্ছে খালি। চিত্রলেখা মাথা নিচু করে মিনমিনে কণ্ঠে বলল, আসলে উনি নিজেও খুব বাজেভাবে ঠকেছেন তো, তাই আমাকে নিয়ে ভয় পায়। বাবা নামক ভালো মানুষটার মতো কিরণও যদি আমাকে অর্ধেক রাস্তায় ছেড়ে চলে যায়, এই ভয় করেন। কাব্য চশমাটা খুলে টেবিলে রেখে মুখে দুই হাত রেখে কিছু সময় বসে রইল। আবার চশমাটা তুলে চোখ দিয়ে বলল, আচ্ছা দেখা যাক কি হয়। উনি তো বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন, আমি দেখছি বাবাকে বলে। আর তোমরা থাকো, আমি যাই। কিরণ এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার সে মাথা তুলে বলল, কিন্তু দা ভাই। কিরণের কথা থামিয়ে দিয়ে কাব্য বলল, এখন কোনো কিন্তু না, দুজন একটু কথাবার্তা বল, আমি যাই। বলে কাব্য চলে গেল সেখান থেকে। কাব্য চলে যেতে চিত্রলেখা কিরণের হাতে হাত রাখলো। কিরণ তাকালো চিত্রলেখার চোখের দিকে। চিত্রলেখা নরম কণ্ঠে বলল, ছেড়ে যাবে না তো আমায়? আমার পাশে থেকে গিয়ে প্রমাণ করে দিতে পারবে না যে সবাই এক না? কিরণ অপর হাত দিয়ে চিত্রলেখার হাত শক্ত করে ধরে বলল, মৃত্যু ছাড়া তোমার থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমি তোমার পাগল প্রেমিক চিত্রলেখা, আর একটু সুখ চাই তোমার মাঝে, তোমার সঙ্গে থাকতে চাই সব সময়। চিত্রলেখা কিরণের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। সুব্রতা আঞ্জুমা বেগমের সঙ্গে অনেকটা সময় গল্প করলো। মনটা একটু ভালো হলো ওর। কাকলি ছাদে এসে অনেক আগেই ওদের আড্ডায় যোগ দিয়েছেন। সন্ধ্যা লেগে আসতেই ওরা তিনজন মিলে ছাদ থেকে নেমে গেল। সুব্রতা মাগরিবের নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ব্যস্ততম রাস্তাটা বিরক্ত লাগছে সুব্রতার। সুব্রতা দোলনায় বসে চোখ বুজে রইল। হুট করেই কাঁধে কারো হাত পড়তেই চোখ খুলল সুব্রতার। সামনে কাব্যকে দেখে চুপ করে রইল সুব্রতা। কাব্য কপাল কুঁচকে বলল, কি হলো তোমার আবার? সুব্রতা ধীর কণ্ঠে বলল, কিছু না। কি হবে আমার আবার? কাব্য ধপ করে দোলনায় সুব্রতার পাশ ঘেঁষে বসে পড়ল। সুব্রতা খানিকটা দূরে সরে বসলো। কাব্য সেই দিকে পাত্তা না দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, জানো তো তুমি ঠিকই ধরেছিলে, কিরণ ছ্যাঁকা খাওয়া লিংস নিয়ে গান গাচ্ছিল। সুব্রতা কিছু বলল না, চুপ করেই রইল। কাব্য আবারও বলল,
তবে ঠিক তা নয়, আমি তো ওদের মিলিয়েই ছাড়বো। সুব্রতা এখনো চুপ করে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে। কাব্য এবার ভ্রু কুঁচকে তাকালো সুব্রতার দিকে। কাব্য সুব্রতার দুই কাঁধে হাত রেখে কাব্যের মুখোমুখি করে বসালো। দুই হাতে সুব্রতা মুখটা আবদ্ধ করে বলল, কি হয়েছে বলো। মনে মনে মন কলা খেয়ে থাকলে আমি কি করে বুঝবো বলো তো। সুব্রতা এখনো চুপ করে আছে। এতে কাব্যের কপাল আরো কুঁচকে এলো। কি এমন হয়েছে যে সুব্রতা এমন করছে। কাব্য আবারও বলে উঠল, শরীর খারাপ লাগছে। তাও কোনো প্রতি উত্তর নেই সুব্রতার। কাব্য বলল, তোমার বাবার কথা মনে পড়ছে। সুব্রতা এখনো চুপচাপ বসে আছে। কাব্য এবার উঠে যেতে যেতে বলল, আচ্ছা আমি কাকলিকে ডেকে দিচ্ছি, ওর সঙ্গে কথা বলো, ভালো লাগবে। কাব্য বারান্দা ছেড়ে চলে যেতে যেতে নিলেই সুব্রতা থমথমে কণ্ঠে বলল, আপনি বাধ্য হয়ে আমার সঙ্গে আছেন তাই না। কাব্যের কপাল কুঁচকে এলো। প্রশ্নবিদ্ধ কণ্ঠে সুব্রতাকে বলল, এমন কেন মনে হলো তোমার। সুব্রতা উঠে চলে যেতে নিলেই কাব্যর হাত টেনে একদম ওর কাছে নিয়ে আসলো। সুব্রতা কাব্যের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে, আমি কাকলির কাছে যাব। কাব্য আরো শক্ত করে সুব্রতাকে আঁকড়ে ধরে বলল, এত কাকলি কাকলি করো কেন বলো তো। এমন মনে হয় যে ও তোমার জামাই আর আমি তোমার ভাসুর লাগি। সুব্রতা এবার কান্না করে দিয়ে বলল, ছাড়ুন আমার লাগছে, ওই মেয়ের হাত ধরুন গিয়ে। কাব্য অবাক হয়ে বলল, কান্না করছো কেন, ওই মেয়ে আবার কোন মেয়ে। সুব্রতার কান্নার বেগ যেন বেড়ে গেল। হুট করে এসে কাব্যকে জড়িয়ে ধরলো। কাব্য যেন পাথরের ন্যায় হয়ে গেল। সে কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারলো না। সুব্রতা ফোঁপাতে ফোঁপাতে বলল, আপনি ওই মেয়েটাকে খুব ভালোবাসেন তাই না। কাব্য সুব্রতার দুই কাঁধে হাত রেখে সুব্রতার মুখটা নিজের মুখোমুখি করে বলল, কোন মেয়ে, কিসের মেয়ে সুব্রতা, ক্লিয়ার করে বলো। সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারছি না। সুব্রতা বারান্দা থেকে রুমে চলে এলো। কাব্য ওর পিছু পিছু চলে আসলো রুমে। সুব্রতা কাবার থেকে ছবিটা বের করে কাব্যের হাতে দিল। কাব্য থমকে গেল ছবিটা দেখে। ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, সব তো শেষ করে দিয়েছিলাম, এটা আবার রয়ে গেল কিভাবে। বলেই ছবিটা ছিঁড়ে কুটি কুটি করে জানালা দিয়ে ফেলে দিল। ধপ করে বেডে বসে পড়লো কাব্য। সুব্রতা ওর পাশে বসলো। সুব্রতা বলল, ছবিটা ছিঁড়ে ফেললেন কেন। কাব্য হাসলো। সুব্রতার দিকে তাকিয়ে বলল, আমি কাপুরুষ না যে বিয়ের পর পরকিয়া করব, এটা মনে রাখো। বলেই কাব্য রুম ছেড়ে চলে গেল। সুব্রতা কাব্যের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুব্রতার মনে শত শত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কাকলি বসে পড়ছিল কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারছে না সে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বই বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। আশা বেগম রুমে এসে কাকলিকে চোখ বন্ধ করে থাকতে দেখে বললেন, এখন যেহেতু পড়তে ভালো লাগছে না তাহলে পড়তে হবে না, রেখে দিয়ে যা অন্য কিছু কর। কাকলি মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসলো। রুম থেকে বেরিয়ে কাব্যের রুমের দিকে যেতে নিলেই দেখলো কাব্য রুম থেকে বের হচ্ছে। কাকলি বলল, দা ভাই তুই কখন আসলি, আর ভাইয়া কোথায়।
দুইজন না একসঙ্গে গেলি? কাব্য গম্ভীর কণ্ঠে বলল, একটু আগেই এসেছি, ইয়নের কাজ আছে তাই আসেনি। কাকলি, ও আচ্ছা, বলে চলে যেতে নিলেই কাব্য বলল, সুব্রতার মাথায় ভূত চাপছে, ওরে বেশি ঘাটাস না। কাকলি ভ্রুকুঁচকে বলল, ওর আবার কি হলো? কাব্য ফুঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তেমন কিছু না, যা গিয়ে কথা বল। কাকলি চোখ ছোট ছোট করে বলল, তুই আবার কোথায় যাচ্ছিস? কাব্য বলল, কোথাও নয়, একটু ছাদে যাচ্ছি। কাকলি ও বলে সুব্রতার কাছে গেল। সুব্রতা বেডে বসে গালে হাত দিয়ে বসেছিল। কাকলি হাউ করে উঠতেই চমকে ওঠে সুব্রতা। সুব্রতা ওকে ফু দিয়ে রাগি চোখে কাকলির দিকে তাকাতেই কাকলি হেসে দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিরণ আর চিত্রলেখা গিয়ে বসলো সেই ঝিলের ধারে। ঝিলের স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে হাতে হাত রেখে বসে রইল দুইজন। খানিকক্ষণ অতিবাহিত হওয়ার পর কিরণ বলল, চলো এবার তোমাকে রেখে আসি। চিত্রলেখা কিরণের দিকে তাকিয়ে বলল, সময়টা যদি এখানে থমকে যেত, সারা জীবন যদি পারতাম তোমার হাতে হাত রেখে অতিবাহিত করতে, তাহলে হয়তো আমার চেয়ে বেশি কেউ আর খুশি হতো না। কিরণ শব্দ করে চিত্রলেখাকে জড়িয়ে ধরল আর বলল, এখন যেতে হবে, না হয় তোমার হিটলার মা আবার খেপে যাবে। চিত্রলেখার রাগী চোখ দিয়ে কিরণের দিকে তাকালো। কিরণ বলল, আচ্ছা বাবা, ভুল হয়েছে আমার, আমি আর কিছু বলবো না ওনাকে নিয়ে, হয়েছে, এবার চলো। চিত্রলেখা হেসে দিয়ে বলল, বাইক তো নিয়ে আসনি? কিরণ ভাবলেশীনভাবে বলল, তো? চিত্রলেখা চোখ ছোট ছোট করে বলল, এখন যাবো কিসে করে? কিরণ শয়তানি হেসে বলল, প্লেনে যাব। চিত্রলেখা কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলল, আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম, আর তুই মজা করছো আমার সঙ্গে? কিরণ একটা রিক্সা ডেকে বলল, আজ না হয় একসঙ্গে রিক্সায় উঠে কিছু সময় কাটাই। চিত্রলেখা রিক্সায় উঠে বসলো। কিরণ উঠে পড়ল। রিক্সা হুড খোলাই রাখলো কিরণ। মৃদু বাতাসে চিত্রলেখার আবদ্ধ চুলগুলো উঠছে। সাদা রঙের জামাটা চিত্রলেখাকে যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। কিরণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে চিত্রলেখার মেকআপ ছাড়া স্নিগ্ধ চেহারার দিকে। কিরণকে এমন করে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে চিত্রলেখা খানিকটা লজ্জা পায়। কিরণ মুগ্ধ কণ্ঠে বলল, লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে লেখা। চিত্রলেখা লজ্জা মেশানো কণ্ঠে বলল, চুপ করো তো তুমি, মাছি ঢুকে যাবে মুখে, হা বন্ধ করো। চিত্রলেখার সামনে আসতেই কিরণ চিত্রলেখার হাত শক্ত করে ধরে বলল, সময় করে কল দিও, আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। চিত্রলেখা রিক্সা থেকে নেমে গেল। চোখের আড়াল হওয়া না পর্যন্ত কিরণ তাকিয়ে থাকলো চিত্রলেখার যাওয়ার দিকে। চিত্রলেখার মা সাবিনা বেগম সবটাই রুমের বারান্দা থেকে দেখলেন। কাকলি আর সুব্রতা টিভি দেখছিল। কলিং বেল বাজতেই দরজার দিকে ছুটলো কাকলি। কিরণকে দেখে কাকলি বলল, কোথায় ছিলি এতক্ষণ? কিরণ হাসি মুখে বলল, কোথাও না, শর্ত ভেতরে ঢুকতে দে। কাকলি চোখ ছোট ছোট করে কিরণের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলতো ভাইয়া? কিরণ কাকলিকে এড়িয়ে গিয়ে বলল, কি হবে, কিছুই হয়নি। কিরণ সোফায় এসে বসলো। সুব্রতাকে বলল, দা ভাই, কোথায় সুব্রতা? সুব্রতার চোখে একবার কিরণের দিকে তাকিয়ে আবারও
টিভির দিকে মন দিয়ে বলল, উনি কোথায় আমি কি জানি। কিরণ চোখ ছোট ছোট করে শুভ্রতার দিকে তাকালো। এমন টেরা উত্তরের মানে কি সে বুঝতে পারছে না। কিরণ কি যেন ভেবে চলে গেল নিজের রুমে। কাকলি এতক্ষণ সব কিছুই দেখছিল। কাকলি শুভ্রতার পাশ ঘেঁষে বসে বলল, দা ভাইয়ের সাথে কি কিছু হয়েছে? ঝগড়া করেছ? সুব্রতা ভ্রু কুঁচকে বলল, কি হবে, কিছুই হয়নি। আমি ওনার সঙ্গে কোনো দুঃখে ঝগড়া করব? কাকলি কিছু বলতে নিবে তার আগেই কাব্যকে দেখে থেমে গেল। কেমন যেন দেখাচ্ছে। সুব্রতা আর চোখে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য কেমন যেন অস্থির অস্থির করছে। কাব্য অস্থির কণ্ঠে কাকলিকে বলল, পানি দে তো কাকলি। কাকলি দৌড়ে গিয়ে পানি নিয়ে এলো। পানি ঠোঁটে ঢোকানোর আগেই হাতের গ্লাসটা পড়ে গেল কাব্যের। গ্লাস ভাঙার শব্দে সবাই সবার রুমে চলে এলো। সুব্রতা ভয় পেয়ে গেল। আশা বেগম অস্থির হয়ে কাব্যের কাছে এসে আনিসুল চৌধুরীকে বললেন, ডাক্তার ডাকো। কাব্যের আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাড়াতাড়ি। আনিসুল চৌধুরী তাড়াহুড়ো করে কল করলো ডাক্তারকে। কাব্য বেডে শুয়ে আছে। ডাক্তার একটু আগেই দেখে গেছেন। আশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আনিসুল চৌধুরী ডাক্তারকে এগিয়ে দিতে গেছেন। আঞ্জুমা বেগম সোফায় বসে আছেন। কাকলিও তার পাশে বসে আছে। সুব্রতা গুটিসুটি মেরে বেডের পাশে দাঁড়িয়ে আছে। কিরণ মুখ চুপসে দাঁড়িয়ে আছে দরজা ঘেঁষে। কাব্য জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোমরা সবাই তোমাদের রুমে যাও, আমি এখন ঠিক আছি। কাব্যের কথায় আর কথা না বাড়িয়ে আঞ্জুমা বেগম, কাকলি আর আশা বেগম চলে গেলেন। কাব্য কিরণের দিকে তাকাতেই কিরণ দ্রুত পায়ে কাব্যের কাছে এসে বেডে বসে কাব্যের ডান হাত নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে বলল, দা ভাই, আমার জন্য তোর এই অবস্থা, তাই না? আমি যদি তোকে এই ঝামেলায় না ফেলতাম তাহলে তুই টেনশনও করতি না, আর তোর এমন অবস্থাও হতো না। আমি তো জানতাম তুই বেশি টেনশন নিতে পারিস না। তারপরেও এটা আমি কি করে করলাম? সব দোষ আমার। কাব্য তার বাম হাতটা কিরণের হাতের উপর রেখে বলল, ধুর পাগল, তোর জন্য কেন হবে? আসলে অফিসে একটা সমস্যা হয়েছে, ওটার জন্যই। কিরণ কিছু বলতে নিবে তার আগেই কাব্য ওকে থামিয়ে বলল, যা হওয়ার তা হয়েছে, এখন গিয়ে রুমে রেস্ট নে, কিছু হবে না, আমি ঠিক আছি। কিরণ আর কথা বাড়ালো না, চলে গেল রুম ছেড়ে। কিরণ যেতেই কাব্য মুখ ঘুরিয়ে তাকালো সুব্রতার দিকে। সুব্রতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কাব্য সুব্রতাকে নিজের কাছে ডাকলো। সুব্রতা ধীর পায়ে গিয়ে বসলো কাব্যের পাশে। কাব্য নরম কণ্ঠে বলল, ভয় পাইছো? হুট করে সুব্রতা কান্না করে দিল। কাব্য আলতো হাতে সুব্রতার মাথা নিজের বুকে টেনে নিল। সুব্রতা কাব্য টি শার্ট খামচে ধরে কান্না করতে লাগলো। কাব্য সুব্রতাকে সান্ত্বনা দিতে দিতে বলল, কিছু হয়নি তো আমার, আমি ঠিক আছি তো। সুব্রতার কান্নার গতি যেন বেড়েই চলছে। কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে সে। কাব্য হাত বাড়িয়ে বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে সুব্রতাকে খাইয়ে দিল। সুব্রতা খানিকটা স্বাভাবিক হয়ে বলল, সরি। কাব্য ভ্রু কুঁচকে বলল, সরি কিসের জন্য? সুব্রতা ছলছল নয়নে কাব্যের দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটার ছবি। কাব্য সুব্রতার থামিয়ে বলল,
ওই মেয়ের কথার তুলনা প্লিজ। সুব্রতা আচ্ছা বলে চুপ করে কাব্যের পাশে বসে রইল। আশা বেগম রুমে আসলেন খাবার প্লেট নিয়ে। ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন কাব্যকে। আশা বেগম ভাত নিয়ে সুব্রতার মুখের সামনে ধরলো। সুব্রতা টলমল চোখে তাকালো আশা বেগমের দিকে। আশা বেগম কপাল কুঁচকে বললেন, কান্না করছো কেন? সুব্রতা কান্না ভেজা কণ্ঠে বলল, ওর আগে বাবা ছাড়া কেউ আমাকে খাইয়ে দেয়নি। আশা বেগম সুব্রতার মুখে ভাত তুলে দিয়ে বললেন, এখন খাবে, খাওয়ার সময় চোখের পানি ফেলতে হয় না। সুব্রতা মুচকি হাসলো, কাব্য প্রাপ্তির হাসি হাসলো। সে চায় সবাই ভালো থাকুক, হাসি খুশি থাকুক। বিচ্ছেদের যন্ত্রণা প্রতি মুহূর্তে আমাকে কুরে কুরে খাচ্ছে আমায়। তোমার মায় আমি প্রতিটা মুহূর্তে দহনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কোথায় হারিয়ে গেলে তুমি? আমি যে তোমার অপেক্ষায় তৃষ্ণার্ত কাকের ন্যায় চেয়ে আছি। আমিও ওর কাছ থেকে তোমায় ছিনিয়ে আনবো, দেখে নিও। চিঠিটা বন্ধ করে চোখ বুজে শুয়ে পড়ল। আবারও আরেকটা রাত আসবে, আবারও আরেকটা চিঠি জমা হবে। কিরণ রুমে এসে ফোন চেক করতেই দেখলো চিত্রলেখা 7বার কল করেছে। কিরণ কল ব্যাক করতেই চিত্রলেখা সঙ্গে সঙ্গে রিসিভ করে বলল, কল ধরছিলে না যে, কিছু কি হয়েছে? কিরণ ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ধাবাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল তো, আর ফোনটাও রুমে ছিল। চিত্রলেখা বলল, ও তো এখন কেমন আছেন উনি? কিরণ বেডে শুয়ে বলল, এখন একটু ভালো আছে। যাই হোক, তোমার আম্মু বাসায় যাওয়ার পর কিছু বলেনি? চিত্রলেখা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, চুপচাপ, কিছু বলছেও না, এক অন্যরকম আচরণ। কিরণ কপাল কুঁচকে বলল, তোমার মা একটা হিটলারের নানি। চিত্রলেখা মুখ ভেঙচি কেটে বলল, আমার আর কি করার? তোমার বাচ্চা যদি হিটলার হয়? কিরণ অবাক কণ্ঠে বলল, মানে? চিত্রলেখা ভাবলেশীনভাবে বলল, তোমার বাচ্চার নানি তো আমার মা হবে, তাই না? কিরণ বলদ হয়ে গেল। চিত্রলেখা হাসতে লাগলো। আরো কিছু সময় কলে কথা বলে ঘুমিয়ে পড়ল চিত্রলেখা আর কিরণ। কেটে গেছে 10টা দিন। আজ কিরণ আর চিত্রলেখার গায়ে হলুদ। আনিসুল চৌধুরী চিত্রলেখার মায়ের সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করে নিয়েছেন। কাব্য আর সুব্রতা মার্কেটে এসেছেন কিছু কেনাকাটা করতে। কেনাকাটার মাঝে কাব্য কিছুটা দূরে গিয়ে একটা লোককে জড়িয়ে ধরলো। সুব্রতা ভ্রুকুচকে সেই দিকে তাকালো। দুইজন যখন তার দিকে ফিরে একসঙ্গে আসতে লাগলো, তখনই সুব্রতা চমকে উঠল। তীব্র এখানে কি করছে? তাও আবার কাব্যের সঙ্গে? সুব্রতা অবাকের চরম পর্যায়ে গিয়ে অবাক হয়ে আছেন। তীব্রের চোখ সুব্রতার দিকে পড়তেই সে থমকে গেল। এতদিন তো কম খোঁজেনি সুব্রতাকে। কাব্য পরিচয় করিয়ে দিতেই তীব্র থমকে গেল। হুট করে সুব্রতা চটে গেল। তীব্রের কলার ধরে বলতে লাগলো, তুই আমার বাবাকে কেন খুন করলি? একবারও বিবেকে কাজ করলো না তোর? তুই কি আমাকে বাঁচতে দিবি না? কাব্য এবার অবাক হয়ে সুব্রতাকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। কাব্য, শুভ্রতা আর তীব্র বসে আছে একটা রেস্টুরেন্টে। তীব্র মাথা নিচু করে আছে। কাব্য চোখ ছোট ছোট করে বলল, তুই কি?
তীব্র কাব্যকে থামিয়ে বলল, আমি কিছু করিনি, আসলেই তোর কপাল ভালো আর আমার কপাল খারাপ। তুই শুভ্রতাকে নিজের করে পেয়েছিস, সে যাই হোক শুভ্রতাকে ভালো রাখিস। বলেই উঠে চলে গেল তীব্র। কাব্য আর শুভ্রতাকে কিছু বলার সুযোগ দিল না তীব্র। রেস্টুরেন্ট থেকে তীব্র বের হতেই আর্তনাদ ভেসে এলো। কাব্য আর শুভ্রতা চমকে সেদিকে তাকাতেই থমকে গেল। হুট করে মানুষের ভিড় লেগে গেল। কাব্য আর শুভ্রতা সেই জায়গায় যেতেই তীব্রের রক্তাক্ত দেহ দেখতে পেল। তীব্র ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দিল কাব্য আর শুভ্রতার দিকে। কাব্য দৌড়ে গেল তীব্রর কাছে। তীব্রর হাত ধরতেই তীব্র আধো আধো কণ্ঠে বলল, দেখে রাখিস শুভ্রতাকে, কষ্ট পেতে দিস না একদম। কাব্যের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তীব্র। কেটে গেছে 3টা বছর। শুভ্রতা, কাব্য, কিরণ আর চিত্রলেখা ঘুরতে এসেছে। ওরা বসে আছে সমুদ্রের ধারে। কিরণের কাঁধে মাথা রেখে বসে আছে চিত্রলেখা। চিত্রলেখা নরম কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। কিরণ মুচকি হেসে চিত্রলেখাকে শক্ত করে ধরে বলল, আমিও তোমার অনেক বেশি ভালোবাসি লেখা। সুব্রতা এতক্ষণ হা হয়ে কিরণ আর চিত্রলেখার দিকে তাকিয়েছিল। কাব্য সেটা খেয়াল করে সুব্রতার মাথায় এক কাট্টা মেরে বলল, ওই কি করছো? ওদের দিকে হা করে তাকিয়ে না থেকে সমুদ্র উপভোগ করো। আর মানুষই বা কি বলবে বলো তো? সুব্রতা মুখ ফুটিয়ে বসে রইল। কাব্য বাঁকা হাসলো। সুব্রতা হাত ধরে ওকে দাঁড় করিয়ে দুইজন মিলে পানির কাছে চলে গেল। সমুদ্রের নোনা পানি, দুইজনই পা ছুঁয়ে যাচ্ছে। সুব্রতার মুখে এক মুচকি হাসি ফুটে উঠল। সুব্রতা একবার তাকালো কাব্যের শক্ত করে ধরে থাকা হাতের দিকে। সুব্রতা হাত দিয়ে ঠোঁট চেপে ধরে হাসলো। কাব্য নিচু হয়ে সুব্রতার কানে কানে বলল, এরকম করে হাসতে নেই পিচ্চি, মনে লাগে যে। কাব্যের কথায় চোখ বড় বড় হয়ে গেল সুব্রতার। সুব্রতার এমন করে তাকানো দেখে হো হো হেসে দিল কাব্য। কাব্যের হাসিতে মুখ ভেঙচি কাটলো সুব্রতা। সুব্রতা আইসক্রিম দেখে কাব্যের হাত ঝাঁকুনি দিয়ে বলল, আইসক্রিম কিনে দাও না প্লিজ প্লিজ। কাব্য কপাল কুঁচকে বলল, আমি যদি তোমাকে আইসক্রিম কিনে দেই তাহলে তুমি আমাকে কি দিবে? সুব্রতার মুখ ছোট হয়ে গেল। সুব্রতা কাঁচুমাচু কণ্ঠে বলল, আমি আবার কি দিব আপনাকে? সুব্রতাকে কাঁচুমাচু করতে দেখে হেসে দিল কাব্য। হাসতে হাসতে কাব্য বলল, আরে পাগলি, আমি তো মজা করছিলাম, আসো আইসক্রিম কিনে নিয়ে যাও। সুব্রতা খুশি হয়ে গেল। আইসক্রিম কিনতে গিয়ে চোখ আটকে গেল সুব্রতার। ছবির মেয়েটা একটা অন্য ছেলের সঙ্গে দেখে সে কাব্যের দিকে তাকালো। কাব্য আইসক্রিম কিনছে। সুব্রতা জানে এখন মেয়েটাকে দেখলে কাব্য আবার অস্বাভাবিক হয়ে পড়বে। সুব্রতা ঘটনাকে ধামাচাপা দিয়ে কাব্য তার হাত ধরে আইসক্রিম নিল অপর হাতে। কাব্য 5টা আইসক্রিম কিনেছে। 2টো আইসক্রিম সুব্রতার হাতে নিতেই সুব্রতা খুশিতে টুক করে একটা চুমু বসিয়ে দিল কাব্যের গালে। কাব্য হাসলো। সুব্রতা ঘটনা বুঝতে পেরে লজ্জা মেশানো হাসি হাসলো। সুব্রতা গালে হাত দিয়ে বসে আছে হোটেলের রুমের বেডে। সন্ধ্যার পর আর খবর নেই কাব্যের। কিরণ আর চিত্রলেখার সঙ্গেই ছিল এতক্ষণ সে, কিন্তু তার ভালো লাগছিল না বলে রুমে চলে এসেছে। হুট করেই
বৃষ্টি পড়তে শুরু করলো। সুব্রতার কপালে চিন্তার ছাপ পড়লো। সুব্রতা গিয়ে দাঁড়ালো বারান্দায়। বৃষ্টি হলেই তার মন কেন যেন খারাপ হয়ে যায়। কাব্য চাবি দিয়ে রুমের দরজা খুলতেই সুব্রতাকে দেখতে পেল না। দরজা লাগিয়ে সে এগিয়ে গেল বারান্দার দিকে। সুব্রতাকে ডাকতেই সুব্রতা পিছু ফিরে তাকালো। কাব্যের চোখ আটকে গেল সুব্রতার দিকে। শুভ্র রঙের শাড়িতে এক মোহনীয় নারী লাগছে সুব্রতাকে। লম্বা চুলগুলো বাতাসের তালে তালে নাচছে। সামনে আবদ্ধ চুলগুলো কপালে এসে বাড়ি খাচ্ছে। কাজল রাঙানো চোখ যেন আরো এক ধাপ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। কাব্য মুগ্ধ দৃষ্টিতে তার মায়াবতীর দিকে তাকিয়ে আছে। সুব্রতা কাব্যের এমন করে তাকানো দেখে লজ্জা পেল। কাব্য ধীর পায়ে সুব্রতার কাছে এসে হাতে থাকা গোলাপ ফুলটা ওর কানে গুজে দিল। পকেটে থাকা বেলি ফুলের মালাটা ওর হাতে পরিয়ে দিল। মুগ্ধ কণ্ঠে বলল, এখন একদম পারফেক্ট লাগছে। সুব্রতা মুচকি হাসলো। কাব্য ভ্রু নাচিয়ে বলল, নাফিসাকে যে দেখলে আমাকে কিছু বললে না কেন? সুব্রতা কপাল কুঁচকে বলল, নাফিসাকে। কাব্য দীর্ঘশ্বাস ফেলে বলল, ছবির মেয়েটা। সে যাই হোক, নাফিসা আমার প্রথম প্রেম ছিল। কিন্তু নাফিসার ভালোবাসা ছিল আমার ছোটবেলার বন্ধু তুর্যকে। আমরা তিনজন একসঙ্গে ভার্সিটিতে পড়েছি। দুজনই আমার খুব কাছের মানুষ ছিল। আমার ভালোবাসা ছিল একতরফা, আর ওরা দুইজনকে ভালোবাসতো। তাই আমি ওদের জীবন থেকে সরে এসেছি। সুব্রতা ভ্রু কুঁচকে বলল, হঠাৎ আমাকে এগুলো বলছেন যে? কাব্য মুচকি হেসে বলল, তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ। তোমাকে তো বলতেই হতো আমার অতীত। সুব্রতা হাসলো। কাব্য সুব্রতার দিকে তাকালো। সুব্রতাও তাকালো। আজ কাব্যকে অন্যরকম লাগছে। আজ ওর চোখে চিকন ফ্রেমের চশমাটা নেই, তাও খারাপ লাগছে না। ফর্সা মুখে কালো কুচকুচে চাপ দাড়িতে বেশ ভালোই লাগছে। কাব্য সুব্রতাকে কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে এসে ওর কপালে একটা চুমু দিয়ে কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বলল, এই বৃষ্টি ক্লান্ত শহরকে সাক্ষী রেখে বলছি, বৃষ্টির সময় তোমার মন ভালো করার দায়িত্ব আমি নিলাম। সুব্রতা মুচকি হাসলো। হুট করে কাব্য সুব্রতার হাত ধরে দৌড় দিতে লাগলো। সুব্রতা অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছেন? কাব্য বলল, বৃষ্টি ক্লান্ত শহরে নিজের ক্লান্তি দূর করতে যাচ্ছি। হোটেলের বাগানে এসে বৃষ্টিতে ভিজতে লাগলো কাব্য আর সুব্রতা। কাব্য দুই হাত ছড়িয়ে চিল্লিয়ে বলল, ভালোবাসি সুব্রতা। সুব্রতা কাব্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও আপনাকে ভালোবাসি। পরিশেষে ভালো থাকুক ভালোবাসা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।